Perseverance, willingness to learn, and proper guidance are the three major factors of success. Hi everyone, it's Mirajal from the University of Dhaka. তোমাদের মধ্যে যদি পারসিভিয়ারেন্স এবং উইলিংনেস টু লার্ন এই দুটি গুণ থেকে থাকে তাহলে রেজাল্টস ক্লাসরুমে তোমাদের ওয়েলকাম। আমার এই চ্যানেলে তোমরা বাংলা, ইংলিশ, আইসিটি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর প্রথম ও দ্বিতীয় পত্রের প্রতিটি চ্যাপ্টার বা টপিকসের ওপর ধারাবাহিক লেকচার পাবে। তোমাদের একাডেমিক রেজাল্ট কিভাবে ভালো করতে পারো সে সমস্ত গাইডলাইন্স পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করো এবং আমার এই চ্যানেলটি তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। এখন হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সৃজনশীল কিভাবে সমাধান করবে তা দেখানো হবে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রেজাল্টস ক্লাসরুমের ওয়েবসাইট দেওয়া রয়েছে, যেখানে প্রতিটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক এমসিকিউ এবং সিকিউ কোশ্চেন দেওয়া রয়েছে। তোমরা যদি নিচে প্রদত্ত লিঙ্কে ক্লিক করো তাহলে এই ওয়েবসাইটটি ওপেন হবে। এখান থেকে সাবজেক্ট চয়েস করতে হবে প্রথমে, এই মেনুর এখানে ক্লিক করে অথবা নিচে স্ক্রল করলে সাবজেক্টগুলো দেখতে পারবে। এখান থেকে ধরো যে অ্যাকাউন্টিং সিলেক্ট করা হলো, তারপরে হচ্ছে যে প্রথম পত্র সিলেক্ট করা হলো। এখন দেখো এখানে এমসিকিউ সেকশন এবং সিকিউ সেকশন আলাদাভাবে অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। তোমাদের কাজ হচ্ছে যে কোনো একটি অধ্যায় সিলেক্ট করা, যেটা ভিডিও ইউটিউব থেকে দেখা শেষ হয়ে গেছে। জাস্ট ওই অধ্যায়টির উপর ক্লিক করলেই হবে। এই যে এমসিকিউ কোয়েশ্চেন ওপেন হলো, এখন এই প্লাস চিহ্নতে ক্লিক করে প্রয়োজনে জুম করে নিতে পারো। এখন সিকিউ কোশ্চেন যদি ওপেন করতে চাও তাহলে জাস্ট ওই অধ্যায়ের উপর ক্লিক করলেই হবে। এখান থেকে প্রয়োজনে প্লাস চিহ্নে ক্লিক করে জুম করে নিতে পারবে। এভাবেই তোমরা প্রতিটি অধ্যায়ের এমসিকিউ এবং সিকিউ কোশ্চেন দিয়ে নিজের এক্সাম দিতে যেন ওই অধ্যায়টি কতটুকু পারো সেটা যাচাই করতে পারো। এই সৃজনশীল সমাধান শুরু করা যাক। এখন তোমাদের স্ক্রিনে এই কোশ্চেনটা দেখতে পাবে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এখন যদি তোমরা কোশ্চেনটা দেখো তাহলে এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে যে মিস্টার আনোয়ার 2013 সালের 1 জানুয়ারি তারিখে কুষ্টিয়ার কৃষ্ণপুরে একটি মেরামতি দোকান স্থাপন করেন। জানুয়ারি মাসে তার উল্লিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছিল। ওকে, তাহলে কোশ্চেন কি কি আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখো ক নাম্বারে বলা আছে যে লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট টাকার পরিমাণ নির্ণয় করো। আরেকটা বিষয় বলে রাখি, বিফোর সলভিং দিস সিকিউ কোয়েশ্চেন্স মেক শিওর দ্যাট ইউ হ্যাভ অলরেডি ওয়াচড দ্য ভিডিওস রিলেটেড টু দিস চ্যাপ্টার। প্রতিটি চ্যাপ্টারের সিকিউ যখন সলিউশন করব তখন ওই অধ্যায় রিলেটেড যতগুলো ভিডিও টিউটোরিয়াল রয়েছে সবগুলো মেক শিওর যে তুমি অলরেডি দেখেছো, তা না হলে সিকিউ সমাধান বুঝতে পারবে না। এখন এখানে দেখো বলা আছে যে লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে কোনগুলো লেনদেন নয় তা আইডেন্টিফাই করতে হবে। তাহলে প্রথমে বলা আছে 2013 জানুয়ারি 1 ব্যবসায়ী নগদ বিনিয়োগ 3 লাখ টাকা, এটা লেনদেন। জানুয়ারি 2 অগ্রিম ভাড়া প্রদান 30,000 টাকা, এটাও লেনদেন। জানুয়ারি 8 ধারের সরঞ্জাম ক্রয় 60,000 টাকা, এটাও লেনদেন। জানুয়ারি 12 মেরামতি সেবা হতে নগদ প্রাপ্তি 40,000 টাকা, এটাও লেনদেন। জানুয়ারি 15 10,000 টাকা সাপ্লাইস ক্রয়ের ফরমাইশ দেওয়া হলো, এটা লেনদেন নয়। কারণ হচ্ছে যে এই যে ফরমাইশ, চুক্তি বা অর্ডার বা ক্রয় করার সিদ্ধান্ত, এগুলো হচ্ছে যে লেনদেন নয়। কারণ তোমাদের এর আগে একটা ভিডিওতে কিন্তু লেনদেন নয় কোনগুলো সেগুলো নিয়ে একটা বিস্তারিত তথ্য দেওয়া ছিল। ওকে, তাহলে আমরা লিখি যে 2013 জানুয়ারি 15 এটা কি ছিল যে সাপ্লাইস ক্রয়ের ফরমাইশ।
এটার টাকা হচ্ছে 10,000। ওকে, তার আগে আরেকটি কথা বলে রেখি যে তোমরা সবগুলো ভিডিও আছে যে হরাইজন্টাল মোডে রেখে দেখবে, মানে এইভাবে না রেখে এইভাবে রেখে দেখবে। ওকে, এখন এমন একটা টেবিলকে যেন হচ্ছে যে এখানে এইভাবে লিখতে হবে। তারপর হচ্ছে যে মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে উত্তোলন, এটাও কিন্তু লেনদেন, কারণ এটার ফলে ব্যবসায় প্রতিষ্ঠানের উপর প্রভাব পড়েছে। খরিদ্দারকে ধারে মেরামতি সেবা প্রদান 80,000 টাকা, এটাও লেনদেন। বেতন প্রদত্ত হলো 20,000 টাকা, এটাও লেনদেন। তারপর বলা আছে যে জানুয়ারি 30 10% সুদে মামুনের কাছ থেকে 20,000 টাকা ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলো। এই সিদ্ধান্ত নেওয়া হলো, এইগুলো কিন্তু লেনদেন নয়। জানুয়ারি 30 তাহলে মামুনের কাছ থেকে ঋণ গ্রহণের সিদ্ধান্ত, এটা অ্যামাউন্ট ছিল 20,000 টাকা। এই দুটি হচ্ছে যে লেনদেন নয়, তাহলে এদের অ্যামাউন্ট হচ্ছে 30,000 টাকা। ওকে, এটা হচ্ছে যে ক নম্বরের সলিউশন। এখন খ নম্বরে বলা আছে যে জানুয়ারি 1, 8, 12 ও 22 তারিখের ঘটনাগুলো লেনদেন কিনা তার কারণ সহ ব্যাখ্যা করো। ফার্স্টে লিখি যে এটা সমাধানের জন্য যে এমন একটা টেবিল অঙ্কন করতে হবে। ফার্স্ট কলাম তারিখ, দেন ঘটনা, লেনদেন কিনা, কারণ। আর তার আগে আরেকটি বিষয় বলে রেখে যে লেনদেন হওয়ার জন্য মাস্ট দুটি শর্ত পূরণ করতে হবে। একটি হচ্ছে যে টাকার অঙ্কে পরিমাপযোগ্য, আরেকটি হচ্ছে যে আর্থিক অবস্থার পরিবর্তন আনয়ন করতে হবে। তাহলে জানুয়ারি 1 তারিখ দেখো, জানুয়ারি 1 তারিখ কি বলা আছে যে ব্যবসায় নগদ বিনিয়োগ 3 লাখ টাকা। এটা লেনদেন। কারণে এখানে কি লিখবে? কারণে এখানে লিখবে যে এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন আনয়ন করেছে। ঠিক আছে, এভাবে কারণ লিখতে হবে, বাকিগুলো সেম এভাবে। তারপর হচ্ছে জানুয়ারি 8, এখানে বলা আছে যে ধারের সরঞ্জাম ক্রয় 60,000 টাকা। এটাও লেনদেন। এটার কারণটাও সেম, যে এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন আনয়ন করেছে। এটা তোমরা লিখে নিবা, আমি এখানে লিখলাম না। তারপর হচ্ছে যে জানুয়ারি 12,
মেরামতি সেবা হতে নগদ প্রাপ্তি 40,000 টাকা। এটাও লেনদেন। এটার কারণ হচ্ছে এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং এটি আর্থিক অবস্থার পরিবর্তন আনয়ন করেছে। তারপরে জানুয়ারি 22 এখানে বলা আছে যে খরিদ্দারকে ধারে মেরামতি সেবা প্রদান। $80,000 টাকা। এটাও লেনদেন। এটার কারণও সেম কারণ। তাহলে এভাবে যখন একটি ঘটনা লেনদেন কিনা এই কোশ্চেন সলিউশন করতে বলে তখন এমন একটা টেবিল অঙ্কন করে ফার্স্টে তারিখ, তারপর ঘটনা, তারপর লেনদেন কিনা, তারপর কারণ, এইভাবে ব্যাখ্যা করতে হবে। কারণের এখানে লিখতে হবে যে এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন আনয়ন করেছে। আর ইনকেস যদি কোনো একটা লেনদেন কোনো একটা ঘটনা লেনদেন না হয় সেক্ষেত্রে এখানে লেনদেন নয় লিখে এখানে লিখবে যে এটি আর্থিক অবস্থার পরিবর্তন আনয়ন করেনি। ঠিক আছে, আর্থিক অবস্থার পরিবর্তন আনয়ন করেনি, তখন এটা কারণের এখানে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো গ নাম্বারে বলা আছে যে জানুয়ারি 1, 2, 8, 22 ও 28 তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব টেবুলার ছকে দেখাও। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ এই কোয়েশ্চেনটা মাস্ট আসেই তোমাদের এক্সামে। ঠিক আছে, তাহলে হিসাব সমীকরণের প্রভাব টেবুলার ছক অঙ্কন করো। এটার জন্য এই টেবিলটা অঙ্কন করতে হবে। এইভাবে কিভাবে করবা সেটা হচ্ছে যে ফার্স্টে তারিখের কলাম, তারপর সম্পদ, তারপর সমান সমান, তারপর দায় প্লাস মালিকানা সূত্র, একদম লাস্টে মন্তব্য। এখন এই সম্পদের এখানে আবার সাব কলাম হবে সম্পদের নাম অনুসারে। দেখো যে এখানে এই কলামগুলো কিভাবে করবা। এখন দেখো আমাদের জানুয়ারি 1 তারিখে কি বলা আছে যে ব্যবসায় নগদ বিনিয়োগ, তাহলে এখানে নগদ টাকা জড়িত, এই জন্য নগদ একটা কলাম হবে। 2 তারিখে বলা আছে যে অগ্রিম ভাড়া প্রদান, অগ্রিম ভাড়াটা কিন্তু আমার জন্য সম্পদ, যে কোনো খরচেরই অগ্রিম সেটা সম্পদ, তাহলে এই জন্য অগ্রিম ভাড়া এখানে সম্পদ আরেকটি কলাম হলো। তারপরে 8 তারিখ কি বলা আছে যে ধারে সরঞ্জাম ক্রয়, তাহলে সরঞ্জাম নামে আরেকটি কলাম এখানে ইনক্লুডেড হবে। তারপরে 22 তারিখ বলা আছে যে খরিদ্দারকে ধারে মেরামতি সেবা প্রদান। এই যে কাউকে যখন ধারে সেবা প্রদান করা হবে বা বাকিতে সেবা প্রদান করা হবে অথবা সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা এখনো পাওয়া হয়নি, সেটা কিন্তু প্রাপ্য হিসাব হবে। ঠিক আছে, মানে এটা পরবর্তীতে আমি টাকাটা পাবো, এটাও কিন্তু আমার জন্য সম্পদ, এই জন্য এইখানে আরেকটা কলাম হলো। দেন 28 তারিখ কি বলছে যে বেতন প্রদত্ত হলো, এই বেতনটা কিন্তু নগদানের সাথে রিলেটেড, তাহলে সম্পদের পাশে এই 4টা হলো। দেন দায়ের এই পাশে কি দেওয়া আছে যে দায়ের এই পাশে একটা সাব কলাম দেওয়া আছে যে প্রদেয় হিসাবে ধারে সরঞ্জাম ক্রয়, এখান থেকে কিন্তু এই যে প্রদেয় হিসাব এই কলামটা এসেছে। এখানে যদি আমাদের লেনদেনে আরো প্রদেয় হিসাব বা দায়ের এইখানে যদি অন্যান্য দায় থাকতো যেমন ব্যাংক ঋণ, অগ্রিম আয়, এই টাইপের কিছু থাকতো তখন আমরা সেটাও কিন্তু কলাম ইনক্লুডেড করতে পারতাম। বাট যেহেতু এখানে একটি শুধু দায় দেওয়া আছে যে প্রদেয় হিসাব, এই জন্য
একটি কলাম হয়েছে, এবং মালিকানা সত্ত্বের এখানে কিন্তু জাস্ট মূলধন এই কলামটাই হবে। ওকে, শুরু করা যাক। ফার্স্টে বলা আছে যে জানুয়ারি 1 তারিখ ব্যবসায় নগদ বিনিয়োগ 3 লাখ টাকা। তাহলে এখানে এটার সাথে দুইটা পক্ষ, একটা হচ্ছে নগদ টাকা, আরেকটা হচ্ছে যে মূলধন। তাহলে নগদের আগে ফার্স্টে তারিখ লিখতে হবে। নগদের এখানে 3 লাখ টাকা হবে, এবং মূলধনের এখানে 3 লাখ টাকা হবে। আর মন্তব্যের এখানে লিখতে হবে যে প্রারম্ভিক বিনিয়োগ। এখন এই মন্তব্যের কলামে এই যে মালিকানা সত্ত্বতে যে 4টা উপাদান প্রভাব ফেলে, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, 4টা যে কোনো একটা সংগঠিত হলে তখন এখানে মন্তব্যের এখানে লিখতে হবে যে ওই যেটা যে আয় হলে আয় লিখতে হবে, ব্যয় হলে ব্যয় লিখতে হবে, বা মূলধন আনয়ন হলে মূলধন আনয়ন। ওকে, এখন হচ্ছে যে 1 নাম্বার লেনদেনটা লিপিবদ্ধ হলো। এখন হচ্ছে আমাদের ব্যালেন্স নির্ণয় করতে হবে। ফার্স্ট এই যে এই দাগের নিচেই, তাহলে এখানে 3 লাখই থাকবে, এবং এইখানেও 3 লাখ থাকবে। তারপর 2 নাম্বার বলা আছে যে অগ্রিম ভাড়া প্রদান 30,000 টাকা। এটার সাথে যে দুইটা পক্ষ, একটা হচ্ছে নগদান, আরেকটা হচ্ছে অগ্রিম ভাড়া। তাহলে নগদ টাকা হ্রাস পেয়েছে, এই যে 30,000 টাকা এখান থেকে মাইনাস হবে, এবং অগ্রিম ভাড়া এখানে 30,000 টাকা ইনক্লুড হবে। ঠিক আছে, এখন আবার ব্যালেন্স নির্ণয় করতে হবে। 3 লাখ থেকে 30,000 টাকা মাইনাস হলে 2,70,000, আর এখানে 30,000ই থাকবে, এবার এইখানে থাকবে 3 লাখ। যেহেতু অগ্রিম ভাড়া প্রদান এটা ব্যয় না, এজন্য কিন্তু মন্তব্যের ওইখানে কিছু লেখা হয়নি। তারপর জানুয়ারি 8 তারিখ ধারের সরঞ্জাম ক্রয়, এটার সাথে একটা হচ্ছে যে প্রদেয় হিসাব জড়িত, আরেকটা হচ্ছে যে এই সরঞ্জাম, এই দুটা। তাহলে এটা হচ্ছে 8 তারিখ। তাহলে সরঞ্জামের এখানে হবে 60,000 টাকা, তারপর প্রদেয় হিসাবের এখানে হবে 60,000 টাকা। এখন আবার ব্যালেন্স নির্ণয় করতে হবে। এখানে 2,70,000, এখানে 30,000, এখানে 60,000, এইখানেও 60,000, এইখানে 3 লাখ। তারপর বলা আছে 22 তারিখ খরিদ্দারকে ধারে মেরামতি সেবা প্রদান। এটার সাথে যেটা জড়িত আছে, একটা হচ্ছে প্রাপ্য হিসাব, আরেকটা হচ্ছে যে আয়। তাহলে প্রাপ্য হিসাবে এখানে 80,000 টাকা, এবং মূলধনের কলামে 80,000 টাকা যোগ হবে, এবং এখানে লিখতে হবে যে আয়। আবার ব্যালেন্স নির্ণয় করতে হবে। এখানে 2,70,000, এখানে 30,000, এখানে 60,000, এখানে 80, এখানে 60,000, এইখানে 3,80,000। তারপর হচ্ছে যে 28 তারিখ
28 তারিখ কি বলা আছে, বেতন প্রদত্ত হলো 20,000 টাকা। তাহলে একটা হচ্ছে এটার সাথে জড়িত হচ্ছে একটা নগদ আর একটা হচ্ছে যে ব্যয়। তাহলে নগদ টাকা হ্রাস পাবে 20,000, এবং এইখানে মূলধনের এখানে হ্রাস পাবে 20,000, এবং এখানে লিখতে হবে ব্যয়। এখন আমাদের ব্যালেন্স নির্ণয় করতে হবে। এখানে থাকবে তখন 2,50,000, এখানে 30,000, এইখানে 60,000, এইখানে 80,000, এইখানে 60, এইখানে হবে 3,60,000। এখন দেখো প্রতিটি কলামের ব্যালেন্স নির্ণয় করা হলো, ঠিক আছে। এখন হচ্ছে যে সবগুলো সম্পদ যদি একসাথে যোগ করা হয় তাহলে কত টাকা হবে সেটা এখানে লিখতে হবে। 2,50,000, 30,000, 2,80,000 আর 60,000, 3,40,000 আর 80, 4,20,000 টাকা সম্পদের এই পাশে, এবং দায় মালিকানা সূত্রের এই পাশে 3,60,000 আর 60,000, 4,20,000। এখন দেখো এই পাশ ওই পাশ সমান, এই যে সমাপ্তি রেখা টানা হলো, ঠিক আছে। তাহলে দেখা গেছে যে সম্পদের পাশও সমান, সম্পদের পাশ এবং দায় প্লাস মালিকানা সত্ত্ব এই দুইটা পাশ কিন্তু সমান। এভাবে হচ্ছে যে তোমাদের হিসাব সমীকরণের উপর বিস্তারিত প্রভাব টেবুলার ছকে দেখানো এই টাইপের কোশ্চেন এইভাবে সমাধান করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। সো ডিয়ার লার্নার্স, আজকে এতটুকু পর্যন্তই। ক্লাস সম্পর্কে তোমাদের যে কোনো অপিনিয়ন থাকলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সি ইন দ্য নেক্সট ক্লাস, অ্যান্ড টিল দ্যাট স্টে কুল, বাই।